নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আর একটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো কড়াই পানির আর সাথে বাটার গার্লিক রাইস। এটা কিন্তু অতি সুস্বাদু একটা খাবার। তাহলে চলুন আমরা শুরু করে দিই। এই জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 750 গ্রাম বাসমতি চাল। আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার আমি একটা প্যানে কিছুটা জল ফুটিয়ে নিলাম। জলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা রিফাইন্ড অয়েল বা সাদা তেল, আর দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। ব্যাস এবার আমি এটাকে ঢেকে ফুটতে দেব। ব্যাস জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব জল ঝরানো চালটা। আর চালটা দিয়ে কিন্তু আমাদের খুব বেশি ফোটানোর দরকার নেই, কেন আধ ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভাত হয়ে গেছে। এবার আমি এটার জল ঝরিয়ে ফোড়ন দিয়ে দেবো। ব্যাস এই ফোড়নের জন্য আমি প্রথমে একটু সাদা তেল কড়াইতে ঢেলে দিলাম আর তারপরে দিয়ে দিলাম কিছুটা বাটার। এই বাটারটা দেওয়ার আগে কিন্তু অতি অবশ্যই আপনারা সাদা তেলটা দেবেন, না হলে কিন্তু বাটারটা ফট করে জ্বলে উঠবে। ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর কিছুটা রসুন কুচি। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এটা গার্লিক বাটার রাইস, তাই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিনসের কুচি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে এর মধ্যে ঢেলে দেবো স্বাদ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ ভাতের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে। আর দিয়ে দিলাম সাথে কিছুটা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে ভাতগুলোকে ঢেলে দেবো। আর ভাতগুলোকে ঢেলে আমাদের কিন্তু খুব ভালো করেই এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ বাটারটা যেন ভাতের মধ্যে ভালো করে মিশে যায়, তবেই কিন্তু এটা খুবই টেস্টি হবে খেতে। ব্যাস এইভাবেই আমরা ভালো করে ভাতটাকে নেড়ে নেব। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। আর চিনিটা দিয়ে কিন্তু আমাকে ভাতটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা ভাতের সাথে চিনির স্বাদটা মিশে যায়। ব্যাস হয়ে গেছে। এটা কিন্তু শুধু পনিরের সবজির সাথেই না, এটা কিন্তু মটন বা চিকেনের সাথেও খুব একটা টেস্টি খাবার। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, মটন বা চিকেনের সাথেও। ব্যাস হয়ে গেছে। এবার আমরা তাহলে পনিরটা বানিয়ে ফেলি, চলুন। আর পনিরটা বানানোর জন্য সবার প্রথমে লাগবে কিছুটা ভাজা গরম মশলা। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা জিরে, কিছুটা গোটা ধনে আর কয়েকটা গোলমরিচ আর সাথে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এবার আমাকে এটাকে ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। ব্যাস এভাবে আপনারা একটু রোস্ট করে এটা একটা প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেবেন। আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটা আপনারা পিষে নেবেন, কিন্তু মিক্সিতে পিষলে খুব একটা মিহি পাউডার করবেন না, একটু মোটা মোটাই যেন পাউডারটা হয়। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নিচ্ছি। এবার আমি পনিরটা কেটে নেব। সবার প্রথমে আমি পনিরটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ পনিরটাতে যে কত লোকের হাত লেগেছে, তাই এটাকে ভালো করে ধোয়া কিন্তু অতি অবশ্যই দরকার। ব্যাস এইভাবে আমরা পনিরটাকে সমানভাবে পিস করে নেব। দেখুন হয়ে গেছে পনিরটা। এবার আমি একটা প্যানের ভিতরে একটা গ্রেভিটা বানানোর জন্য কিছুটা মশলা ভেজে নেব। ব্যাস তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ছোটো সাইজের টমেটো। সেটাকে মাঝখান দিয়ে কেটে এইভাবে এটাকে প্যানের ওপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা আদার টুকরো, কয়েকটা রসুন আর কিছুটা কাজু। এবার আমি এটাকে দিয়ে ভালো করে ভেজে ব্যাস এবার আমি টমেটোটাকে উল্টে দেবো আর উল্টে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার আমি টমেটোর চোকলাগুলো ছাড়িয়ে নেব, কারণ এই চোকলাগুলো থাকলে কিন্তু টমেটোর একটা মিহি পেস্ট হবে না। ব্যাস হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে এই পেঁয়াজ আর রসুন আর আদার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। ব্যাস লবণটা দিয়েও আমরা এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে ঠান্ডা করে আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে। ব্যাস আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠান্ডা করে এটাকে একটা পিষে নেব, কারণ গরম অবস্থায় পিষা কিন্তু যাবে না। ব্যাস হয়ে গেছে। আমি এবার এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার চলুন আমরা পনিরটাকে ভেজে ফেলি। পনিরটা ভাজার জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে একটু ঘি ঢেলে দিয়েছি, আর ঘিয়ের পরেই আমি পনিরগুলো এর মধ্যে ঢেলে দিলাম। আপনারা এটা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন, কিন্তু আমি ঘি দিয়ে ভাজলাম, কারণ ঘি দিয়ে ভাজলে একটু স্বাদটা বেশি হয়।
ব্যাস এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখছি। এটার কারণ হচ্ছে, কারণ আমরা যদি ভেজে একটা আলাদা জায়গায় রেখে দিই তাহলে কিন্তু পনিরটা চামড়ার মতো শক্ত হয়ে যায়। আর জলে যদি আপনারা ভিজিয়ে দেন তাহলে কিন্তু পনিরটা খুব নরম থাকবে, আর জলটাও কিন্তু পরে ব্যবহার হয়ে যাবে গ্রেভিতে। এবার গ্রেভিটা বানানোর জন্য সবার প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, আর কিছুটা গোটা গরম মশলা, আর কিছুটা পেঁয়াজ কুচি। ব্যাস পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা পিষে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার মশলাটাকে ভালো করে এর মধ্যে ভেজে নিতে হবে। এবার আমি আর একটা মিশ্রণ তৈরি করে নেব, আর তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ জল ঝরানো টক দই। আর টক দইটাকে প্রথমে ভালো করে মিশিয়ে এর মধ্যে ঢেলে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কালারের জন্য। ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে এই মশলাটা ততক্ষণে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব যে ভাজা গরম মশলাটা পিষে রেখেছিলাম ওটা। ব্যাস এটা দিয়েও আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেইটা। ব্যাস দইটা দিয়েও আমাদের খুব ভালো করে এর সাথে মিশাতে হবে। এই সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, যদি হাই ফ্লেম থাকে তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। ব্যাস দইটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমার মশলাটাও প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢেলে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু শুরুতেই আপনারা দেবেন না, তাহলে কিন্তু মশলার জলটা দেরি হবে শোকাতে। ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু মশলাটা ব্যালেন্স হয়ে যাবে। আর ওইদিকে যেই প্যানটাতে আমরা পনির ভেজেছিলাম সেই প্যানটার মধ্যেই আমি ঢেলে দিলাম কিছুটা পেঁয়াজ আর কিছুটা ক্যাপসিকাম। এবার এটাকে আমি একটু হালকা রোস্ট করে নেব। এটাকে কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর এটাকে নেড়ে চেড়েই আমি এর মধ্যে ঢেলে দেবো বীজ ছাড়ানো কিছুটা টমেটো। এবার এটাকে হালকা হালকা করে ভেজে নিয়েই এটা আমরা গ্রেভির মধ্যে ঢেলে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার আমরা ঢেলে দেবো গ্রেভিতে। দেখুন মশলা দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এই ক্যাপসিকামটা এর মধ্যে ঢেলে দিলাম, আর এই সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদের মশলার সাথে কষিয়ে নিতে হবে, কারণ এই মশলার মধ্যেই কিন্তু সবজিগুলো ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। এইভাবেই আপনারা ধীরে ধীরে এটা কষিয়ে নেবেন। এবার আমি গ্যাসের আঁচটাকে সিম করে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে এটাকে তুলে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে, আর কালারটাও একদম অন্যরকম হয়ে গেছে। ব্যাস এটা কষানো হয়ে গেছে। এবার যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম গ্রেভির জন্য। এটা কিন্তু আর বেশি জল দেওয়ার দরকার নেই, এটা একটু গাঢ় গাঢ় হয় সবজিটা, তাই এইটুকু জলেই এটা হয়ে যাবে। ব্যাস এবার আমার ঝোলটাও ফুটে উঠেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম ভাজা পনিরগুলো। আর এটা দিয়েই কিন্তু একদম রেডি হয়ে গেল দোকানের মতো কড়াই পনির। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি, তাই কিন্তু এটা একটা স্বাস্থ্যকর খাবার। এটা কিন্তু আপনারা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা বানাতো একদম ইজি, আর এটা শুধু ভাতের সাথে নয়, রুটি পরোটার সাথেও খুব টেস্টি লাগে খেতে। ব্যাস হয়ে গেছে। এবার আমি সার্ভিংয়ের জন্য নিয়ে নিয়েছি প্লেটে কিছুটা গার্লিক বাটার রাইস, আর তার সাথে দিয়ে দিচ্ছি কড়াই পনির। ব্যাস হয়ে গেছে। এবার চলুন খেতে দিয়ে দিই, আর খেয়ে দেই আমরা বেরিয়ে পড়বো জন্মাষ্টমীর জন্য রাধাকৃষ্ণের ড্রেস কিনতে। ব্যাস হয়ে গেছে। এটা কিন্তু আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন। হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, আর আজকে যাবো আমরা শ্যামনগর বাজারে। ওখানে কিন্তু রাধাকৃষ্ণের ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। ব্যাস চলে এসেছি আমরা বাজারে, আর এই দোকানটাতে কিন্তু আমি এর আগেও জামা নিয়ে গেছি রাধাকৃষ্ণের। খুব সুন্দর সুন্দর এখানে রাধাকৃষ্ণের জামাগুলো পাওয়া যায়। এই যে দেখুন আমি রাধার জন্য নিয়ে নিয়েছি এই ঘাগরাটা, আর কৃষ্ণের জন্য নিয়ে নিয়েছি এই ধুতিটা। এখানে হলুদ রঙের ধুতি কৃষ্ণের খুবই পছন্দ, হলুদ কালারটা, তাই কৃষ্ণের জন্য নিয়ে নিলাম হলুদ ধুতি। আর গোপালের জন্য নিয়ে নিলাম এই জামাটা। ব্যাস আর সাথে নিয়ে নিয়েছি রাধাকৃষ্ণের চুড়ি, গলার হার, টিপ আর বাঁশি। ব্যাস এখানে আমি একটা ছোট্ট করে কথা বলতে চাই। আপনারা তো সবাই ডক্টর মধুমিতা দেবনাথের ঘটনা জানেন, তাই তার আত্মার শান্তি কামনা করছি। আর ওনার বাবা মার জন্য রইল আমার সমবেদনা, আর আমি চাই খুব শিগগিরই একটা সুবিচার হোক। এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি, আর দেখা হবে বন্ধুরা একটা নেক্সট ভিডিওতে। তাহলে আসি।